এইটা হচ্ছে জুয়া, এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ না, এটা ভাগ্যের উপরে অনেকটা ডিপেন্ড করছে। আমি কোনোদিনই এখন কোনো ডাইরেক্ট কোনো পলিটিক্যাল পার্টিতে নই। নেপোটিজম সব জায়গাতে আছে, ওখানেও নেপোটিজম খুব বড় ভালোভাবে আছে। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক, সোজা কথা সোজা ভাবে। আর আমি চলে এসেছি পাটুলির ইউয়ানে। আর সঙ্গে যিনি আছেন তিনি যে শুধু একজন দাপটে অভিনেতা তা কিন্তু নয়, টলিউড বলিউড দু জায়গাতেই উনি ছাপ রেখে চলেছেন। আর তার শেকড় কিন্তু সেই বাঁকুড়ায়, একদম মাটির মানুষ কাছের মানুষ অভিনেতা সুব্রত দত্ত। নমস্কার দাদা, তোকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এই যে যখন আমি ফোন করি যে দাদা একটু সময় দাও, তখন দাদা একটাই কথা বলে, আমি মুম্বাই চলে যাচ্ছি। তো এই যে সত্যি যাবো, এই যে কলকাতার মুম্বাই, এই যে ডেলি প্যাসেঞ্জারি বা দুদিকটা কি করে ব্যালেন্স করো? কতদিন ওখানে থাকো, কতদিন এখানে থাকো? সেটা ডিপেন্ড করছে কাজের জন্য, কারণ এখন ওখানে গণেশ পুজো চলছে, মানে গণপতি বলে, এই জন্য 27, 28, 29টা আমি মিস করলাম। তার আগে দেবালয়ের ছবিটা করছিলাম, ভুগুনটা, তো এই 3টে দিন মিস করলাম, মানে বিসর্জনটা রয়েছে। আর তো কালকে আমার এই জন্য লেট নাইট করেছি, কারণ কালকে ওখানে আমার ডাবিং আছে একটা ছবি, যেটাতে মিমো আছে, আর একটা ছবির ন্যারেশন আছে আমার, হিন্দি ছবি, দুটোই। এখন তো গণেশ পুজো কলকাতাতেও এখন বহু জায়গায় চলে, মানে মুম্বাইতে রইতে পারলে না বলে কি মন খারাপ, নাকি এখানে পুষিয়ে যাচ্ছে? না, মন খারাপ নয়, কারণ প্রচন্ড আওয়াজ হয়, তার থেকে একটু বেটার। আমি অত আওয়াজ পছন্দ করি না। এই যে তুমি দু জায়গায় কাজ করছো, তো মুম্বাই ইন্ডাস্ট্রি আর টলিউডের ইন্ডাস্ট্রি এখনো কতটা গ্যাপ, মানে কাজের দিক থেকে, স্ট্রাগলের দিক থেকে, কাজ পাওয়ার দিক থেকে, বা পরিবেশ যেটা এখানে সমস্যা, যে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, নানা অভিযোগ সামনে আসছে, সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। আমি ওটার মধ্যে ঢুকবো না, কারণ আমি বেশিরভাগ আমি বম্বেতে কাজ করি, এবং গত 25 বছর হয়ে গেছে বম্বেতে থাকাটা। আমি কলকাতাতে এখন রিসেন্টলি কাজ করছি, গত 2 বছর ধরে আমার জাস্ট একটা স্ক্রিনিং হলো, ডান্সিং উইথ রানী, এটা ইউএস এর প্রোডাকশন, ইংরেজি ছবি, সেটা SRFTতে হলো। ওটার একটা স্পেশাল স্ক্রিনিং বা প্রথম শো, ডিরেক্ট করেছেন রাজ পিল্লার, প্রণবেশ, দুজনে মিলে। তাতে ম্যাক্সওয়েল স্কটও ছিল, আমেরিকান এমলি, যে এলিজাবেথ বলে একটা মেয়ে ছিল, বাকি ইন্ডিয়ান কাস্ট। সেই জন্য আমি থেকে গেছি। এটার মেইন কারণ হচ্ছে বাজেটটা যেহেতু ওখানে বেশি, বাজারটা বেশি, ওখানে প্রায় 80টা দেশের বাইরে ছবি রিলিজ হয়, আর এখানে ছবিটা তো এখন বাংলাদেশেও রিলিজ হতে পারছে না। সো মার্কেটটা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, তো এটা রাস্তা খোঁজা হচ্ছে। বাট রিসেন্টলি গত 1 বছরে আমি বলবো ছবি খুবই ভালো চলছে, ধূমকেতু খুব ভালো বিজনেস করেছে, যেটা এখনো চলছে। আমার পুজোতে ছবি রিলিজ হচ্ছে, রক্তবীজ 2, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আই এম ক্রসিং মাই ফিঙ্গার। আমি তো মেইন রোল নেই, আবির আর মিমি আছি, তার সঙ্গে ইনক্লুড হয়েছেন ভিক্টর স্যারও আছেন, ইনক্লুড হয়েছেন সীমাদি রয়েছেন, আর আমি সীমাদি ওখান থেকে, আর আমি ইনক্লুড হয়েছি, দুটোই মেজর রোল ওই হিসেবে। বাকি দেবপ্রিয় হয়েছে, বাকি রক্তবীজ 2 আসছে। সো টিজার তো চলে এসছে, আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে, এবং ট্রেলারটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 2nd উইকে। আর আমি একটা প্রজেক্ট করবো, সেই জন্য আমাকে আবার 11-12তে হয়তো আসতে হতে পারে। পুজোর ছবি নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে, তো সেখানে রক্তবীজ 2, আর যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন একদম টালমাটাল পরিস্থিতি, সেখানে মামুন শাহর যে ক্যারেক্টারটা প্রশাসনিক পদে, বুঝতেই পারছে। তো এই ছবিটা রিলিজ হওয়ার পর কি নতুন করে 2 দেশের মধ্যে কোনো সমীকরণ রচনা হবে? না, কালচারকে প্রতিফলিত করে এই সিনেমা করে তো মানে কোনো দুটো দেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ চেঞ্জ করা যায় না। বাট আমি আবার বাংলাদেশের সেনাধ্যক্ষ, প্রধান সেনাধ্যক্ষ, তো আমি তো কোনো কিছুই বলবো না এখন। বাকিটা ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে, টিজারটা রয়েছে, আপনারা দেখতে পারেন। তারপর আমার রিলিজ হবে মনে হয়, তারপর আমি নন্দী মুভিজের 2টো ছবি কমপ্লিট আছে আমার। একটা হচ্ছে বিবি পায়রা, আর একটা বিষণ্ণ। আমি ওনাদের প্রদীপ নন্দীর একটা ম্যাডাম সেনগুপ্ত রিলিজ হয়েছে, যেটা এখনো 3টে হলে চলছে। আর ওটা জি5-এ বোধহয় পসিবলি, ওটা স্যাটেলাইট বোধহয় বিক্রি হয়ে গেছে, তো ওটাও পুজোর সময় আসার কথা। এই যে ওপার বাংলার শিল্পীরা এখানে এসে কাজ করতে পারছেন, কিন্তু এখান থেকে ওর যেতে পারছে না, একটা সমস্যা। মানে এই যে মৈত্রীটা আমাদের, সেটা কবে ফিরবে? আমার মনে হয় এটাতে একটা বক্তব্য রাখা দরকার, এখানে যারা ওনাদের কাজ দিচ্ছেন, যাতে আমরাও ওখানে গিয়ে কাজ করতে পারি, সেই ব্যবস্থাটা ওনাদের ভাবা উচিত, যারা ওনাদের ডেকে এখানে কাজ করাচ্ছে। আমি যেহেতু অধিকাংশ সময় বম্বেতে থাকি, সেহেতু এর ব্যাপারে আমি কোনো মন্তব্য এইটুকুই করতে পারি, এর বেশি আমার মন্তব্য বোধহয় করা উচিত না।
সম্প্রতি একটা সিনেমা বেঙ্গল ফাইলস, সেটাকে নিয়ে দেখলাম একটা বিতর্কের ঝড় উঠেছে, এমনকি সেটা ব্যান পর্যন্ত করা হলো। এটা একটা অভিনেতার কাছে কতটা দুঃখের যে শুরু থেকেই বিতর্ক, যেদিকে ট্রেলার লঞ্চ সেদিনকার এরকম একটা বাধার মুখে পড়তে হলো। ভালোই তো, ছবি তো পাবলিসিটি পাচ্ছে। মানে এটা কি ঘুরিয়ে পাবলিসিটি করে দিলে প্রশাসন? আমি জানি না, ভেতরে অনেক কিছুই থাকতে পারে, বাট আমার মনে হয় যে কোনো সিনেমাটা দেখে বিচার করা দরকার। এখনো তো সিনেমাটা আমরা কেউই দেখিনি, মানে যারা এটার বিরুদ্ধে বলছেন বা যারা শুধু টিজারটা বা ট্রেলারটা দেখে বলছেন, বাট গুগলে যতটা পড়াশোনা করছি কিছু তো একটা হয়েছিল খুব চরম, সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা খারাপ ছিল। এখন এই ছবিটা কতটা এফেক্ট, যদি তাহলে এরকম হতো ছবির, তাহলে তো রামায়ণ দেখার পর তো রামায়ণ সব থেকে বেশি পপুলার সিরিজ, সবাই তো রাম অথবা লক্ষণ অথবা রাবণ হয়ে যেত, আমি জানি না। বাট আমার মনে হয় যে কোনো একটা ক্রিয়েটিভ লোকেদের একটা ব্যাপারটা, যদি আমি জানি না কিভাবে দেখাচ্ছেন, ফিকশনালাইজ করছেন, কতটা গিয়ে আছে, আমি ছবিটা দেখলে বলতে পারতাম। বাট বিতর্ক তো হচ্ছেই। আর এখন যেহেতু সামনে ভোট, সেই জন্য যারা নেতা লোক, মানে অভিনেতাদের কথা বলছি না, যারা নেতা তাদেরও তো একটা সাবজেক্ট দরকার, তর্ক বিতর্ক হতেই থাকবে, ডেমোক্রেসির এটাই তো মজা। তো সেই জন্য ওইটা চলছে এখন। তুমি নেতার ক্যারেক্টার করেছো, কিন্তু রাজনীতিতে যদি সুযোগ পাও যাবে? এখন তো আমি নেতা হওয়ার জন্য তৈরি হই, মানে অভিনেতা হওয়ার জন্য আমি তৈরি আছি। অভিনেতাই ঠিক আছে। হ্যাঁ, কারণ নেতা হলে যে প্রিপারেশনটা দরকার, সেই প্রিপারেশনটা আমার মধ্যে এখনো হয়নি। আমি জানি না ভবিষ্যতে কি করবো, বাট প্রিপারেশনের জন্য সময় দরকার। এখানে জিও পলিটিক্যাল সিনারিওটা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বা যেখান থেকে আমি রাজনীতিতে করবো, এখান থেকে বা ওখান থেকে আমি জানি না। আমার তো ভোটার কার্ড আবার মহারাষ্ট্রে, আধার কার্ডও মহারাষ্ট্রে, আমি ট্যাক্স দিই মহারাষ্ট্রতে, তো সেইগুলো চেঞ্জ করা, মানে ইটস এ লং প্রসেস। নোবডি নোজ কোথায় কি হয়ে যাবে, বাট আমি কোনোটাই বলবো না, কারণ সত্যি বলে কিছুই হয় না। তো এই মুহূর্তে আমি তৈরি। এই যে শাশ্বত চট্টোপাধ্যায় বলছেন যে উনি ওনার স্ক্রিপ্টটাই পড়েছেন, পুরো গল্প জানতেন না, দিল্লি ফাইলস জানতেন, তো এটা কি মানে একটা বলিউডে কাজের সুযোগ, মানে এটাই হাতছানি দেয়, তখন আর অন্য কিছু কি ভাবার মতো? না, আমার মনে হয় অভিনেতার উপরে তো তাই চাকরি দেওয়া উচিত না, অভিনেতার কাজে। তাহলে তো ডাক্তারদের বলতে হবে তুমি এই ট্রিটমেন্ট করো না, ও ট্রিটমেন্ট করো না, তুমি জাত দিকে ট্রিটমেন্ট করো, বা কেউ যদি চোর হয়, কেউ যদি 10টা খুন করে তার মাথায় যদি আসে হসপিটালে, তাকে তো ট্রিটমেন্ট তো করতেই হবে। এটা একটা অভিনেতার কাজ, এবং তার পার্সোনাল রাজনীতি তার সেটা করতে বাধা দিচ্ছে বা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি সেই ব্যক্তিগত দিকটাতে উনি যেটা বলেছেন সেটা তার কোনো বিরোধিতাও করবো না, মানে সেটা আমার এখতিয়ারের বাইরে। তার যদি কোনো পার্সোনাল কোনো কিছু এজেন্ডা থাকতো, যেমন কি কোনো অভিনেতা আবার নেতাও, তাদের হয়তো একটা পার্সোনাল বিরোধ থাকতে পারে, এই ধরনের কন্টেন্ট করবো না, তাদের তো জানি না। আর ছবিটা হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম। আমি তো সব থেকে ভালো একটা শট দিলাম, সেটাকে এমনভাবে পিছনে মিউজিক দিয়ে জয় শ্রীরাম বা অন্য একটা ডায়লগ হলো, তার পিছনে ইয়া আল্লাহ করে দিল, সেটা তো আমার হাতে নেই। ইটস এ ডিরেক্টরস মিডিয়াম, এডিটিং টেবিলে ছবিটা তৈরি, তো সেটা হয়েছে। বাকি আমি যেটা দেখছি যে শাশ্বত এক ধরনের বক্তব্য রাখছেন, সৌরভ এক ধরনের বক্তব্য রাখছেন, বিবেক জি এক ধরনের বক্তব্য রাখছেন। এই বক্তব্যগুলো সেগুলো প্রত্যেকের পার্সোনাল ব্যাপার। এখন সবাই চায় যে বলিউডে কাজ করবো বা টলিউডে কাজ করবো, হিরো হবো, কিন্তু এই যে কাস্টিং এর ক্ষেত্রে কি এখন ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি দেখা হচ্ছে? কাস্টিং এর জন্য দেখুন, আলটিমেটলি ইটস এ বিজনেস। আমরাও একটা জায়গায় এসেছি, আমরা একটা পোর্টালে করছি, যে টুডে স্টোরিতে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমরা একটা জায়গায় এসেছি যেটা নামটা আমরা প্রথমে বললাম, কারণ ওরা আমাদের ড্রিঙ্ক খালো। এটা পারস্পরিক বোঝাপড়া, এই পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই তো আমাদের বিজনেসটা করতে হবে। আলটিমেটলি আমাদের কতটা টাইম কনজিউম যদি অডিও ভিজুয়াল মিডিয়ামে হয়, কতটা কিভাবে অ্যালগোরিদমটা কাজ করে, তো সেই হিসেবে প্রথমে তো খুবই প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এখন ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের যারা ফলোয়ার, তাদের নিয়ে অতটা লাভ হচ্ছে না যতটা অ্যালগোরিদম বলা হচ্ছিল। এআই যতটা ইয়ে হচ্ছে, এখন এআইও বলছে কি ওদের যদি অ্যাক্টিংটা না জানে, তাহলে তার যদি মিলিয়ন ফলোয়ার্স হয়, কারণ আমরা সবাই জানি ফলোয়ার্স কেনা থাকে। আমার কাছেও প্রচুর অফার আছে, 50,000 টাকা দিলে আমাকে বলছে 10 লাখ ফলোয়ার্স করে দেবো, আমি তো করি না। এখন এআই কিন্তু সব জগতেই ঢুকে পড়েছে, তো সেখানে অভিনয়ের জগতে ঢুকে পড়ে তোমার কতটা মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, মানে আগামী দিনে কি এআই পুরো বাজারটা ধরে নেবে? ডেফিনেটলি 50% বাজার, যেমন আমরা দুজনে যে এখন কথা বলছি, তো আমাদের সামনে যিনি ওয়েটার এদিক ওদিক ঘুরছেন, বা আমাদের পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড ওয়েটার করা হতো, তাহলে আমাদের দুজনকে নেওয়া হবে একটাদের, বাকিটা পুরো তৈরি করা হবে, যেমন বা ক্রোমা দিয়ে তৈরি করা হবে। আমার রিসেন্টলি বাংলা ছবিতে একটা অ্যাক্সিডেন্টের সিন করলাম, একটা ক্রোমার এগেন্স্টে, তো এটা তো হবেই। আজকে টেলিগ্রাম নেই, আজকে সাইবার ক্যাফে নেই, আজকে টাইপরাইটার নেই, আজকে ওই ক্যামেরা যেটা সমুদ্র সৈকতে ঘুরতে গেলে যে ক্যামেরা বলতো দাদা 20 টাকা দিয়ে চলবে, যেগুলো নেই। তো এইভাবে হতে পারে 80% লোকেদের কাজ চলে যাবে। এখন তো সবটাই মোবাইলে, মানে মোবাইলে ছোট ছবি হচ্ছে এখন, 80% অ্যাক্টরদের কাজ চলে যাবে। আর এই যে টলিউডে মাঝে মাঝে দেখা যায় যে একটা শুটিং নিয়ে বিভ্রাট তৈরি হচ্ছে, এটা কেন? আর বছর বছর বাংলা সিনেমার সংখ্যা কেন কমে যাচ্ছে? 100টা হয়তো আগে হতো, এখন 30-40টা হচ্ছে। দেখুন কি হয় কি, প্রত্যেকটা সমস্যার কোনো সমাধান হয় না, কিন্তু সমস্যাটাকে মানে যাতে আরো বাড়তে না পারে
সেই জায়গায় রাখা হয়। তো এটা একটা আমি দেখতে পাচ্ছিলাম যে যতগুলো লোক প্রথমে বিরোধিতা করছিলেন তার মধ্যে লোকগুলো কমতে 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 একদম তলায় এসে ঠেকেছে। এবারে এটা যে কতটা সিনেমার স্বার্থ কতটা ব্যক্তি স্বার্থ সেটাই আমি বুঝতে পারছি না, যেহেতু আমি এখানে থাকি না। এবং সেটা তলা নিতে গেলে তো আমাকে তাহলে আমি কোনো পক্ষেই এখানে নিতে পারবো না, বিপক্ষেও যেতে পারবো না। মনে হচ্ছে যেন আমি রাজনীতির নেতাদের মতো কথা বলছি, বাট সামহাও এই বিতর্কটা আমি জানি না, কারণ আমি অ্যাক্টর, আমি ডিরেক্টর্স গিল্ডের মেম্বারও নই, আমি মিটিংয়ে ছিলাম না। বাট যখন আমার স্বরূপবাবুর সঙ্গে দেখা হয়েছে তখন তো আমি ভালো করেই আমার সঙ্গে কথাবার্তা হয়। রিসেন্টলি গেছিলাম ওই রক্তদান চিকিৎসা শিবির হয়েছিল, তো আমার মনে হয়েছিল যে আমার তখন যাওয়া দরকার। বাট আমি কোনোদিনই এখন কোনো ডাইরেক্ট কোনো পলিটিক্যাল পার্টিতে নই। এবং আমার মনে হয় কি আমার কাজটা আমার রাজনীতি ওটা করতে, এটা আমার কাজ নয়। মানে যখন করবো নেতাগিরি তখন পুরোটা তখন সম্পূর্ণভাবে রাজনীতিটাই করবো, অভিনয়টা করবো না। এই যে বাংলা সিনেমার হল পাওয়া নিয়ে একটা সিদ্ধান্ত হলো, সেখানে হিন্দি শোগুলোরও একটা শো টাইম রয়েছে, এই দুটো দিক নিয়ে কি বলবে? এটা যেটা হলে খুব দেরি করে হলো, এটা অলরেডি মহারাষ্ট্রে অনেকদিন আগে হয়ে গেছে, একদম অনেক বছর আগে হয়ে গেছে। আমি তখন ওখানেই ছিলাম যখন এই সমস্ত ভাঙাভাঙি হচ্ছিল। এখানে তো নির্বিধাই হলো, এটা তো করা দরকার, সাউথেও আছে। তো এইটা তো খুব দেরি করে হলো, এটা তো বাংলা ছবির জন্য খুবই ভালো। এবং এবারে আমাদের দায়িত্ব, মানে আমি অ্যাজ এ টিম অফ এন্টারটেনমেন্ট, বেঙ্গল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, কি আমাদের এবার ভালোভাবে ভালো ছবি তৈরি করতে হবে, যাতে অডিয়েন্সরা আবার আমরা তাদের হল থেকে তাড়িয়ে, যেমন ছবি বানালাম কি সব উপর দিয়ে বেরিয়ে গেল, এইখানে ছবি ছুঁতে হবে, যে এইখানে ছবি ছোঁয়ার বাজেটও আমাদের বাড়াতে হবে। বাকি এভরি ডিপার্টমেন্টের কথা তো আমি বলবো না। দেখুন, আমরা তো মেসেঞ্জার, বেসিক্যালি অ্যাক্টারদের মিডিয়াম নয়, এটা ডিরেক্টরসদের মিডিয়াম। তো আমার মনে হয় যত নতুন নতুন ভাবনা, নতুন নতুন গল্প আসবে, তত আমরা এক্সপেরিমেন্টাল ছবি বানাতে পারবো। তো কমার্শিয়াল ছবির খুবই দরকার। এই যে শুরুতে বললাম যে শিকড়টা বাঁকুড়ায়, তো সেখান থেকে এই দুটো ইন্ডাস্ট্রি ব্যালেন্স করা, মানে এই স্ট্রাগলটা কত বছর বা কিভাবে শুরু হলো? এটা এখন অভ্যাস হয়ে গেছে। আগে ছিল থিয়েটার এবং মানে ফিল্ম, বা তখন তো সিরিয়াল হতো না, আমি বেশি সিরিয়ালও করিনি। থিয়েটার ফিল্ম এখন হয়ে গেছে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি আর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। আফটার করোনা কোথাও না কোথাও আমার একটা রিয়েলাইজেশন হলো কি না, ইউসি আমি যখন 3.5 বছর বম্বেতে একদম বসে গেলাম, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। মহারাষ্ট্রে প্রচন্ড কড়াকড়ি ছিল, মানে খাবার টাবার আনার জন্য সপ্তাহে বা 15 দিন একবার বেরোতাম। তখন মনে হলো না, আমার দুটো জায়গাতেই কাজ করা দরকার। সেই জন্য আমি আগে হোটেলে থাকতাম, এখন একটা ফ্ল্যাট কিনে ফেলেছি এখানে গল্ফ গ্রিনে। সো আর অ্যাজ অ্যান অ্যাক্টর এখন আমি কোথায় আছি সেটা ইম্পর্টেন্ট নয় একদম, কারণ আমার তো 25 বছর দেওয়ার জন্য, আমার যদি সাউথ থেকে ফোন আসছে বা অ্যাডের জন্য ফোন আসছে, আমি বাড়িতে বসেই, আমি বাঁকুড়ায় থাকি, আমি কলকাতায় থাকি, মুম্বাইতে থাকি, বাড়িতে বসে আমাকে যেতেই হয়। সো এভরিথিং ইজ কোট আনকোট, অ্যাডে তো টেস্ট দিতেই হয়, সেলফ টেস্ট, সেটা বাড়ি থেকে হয়। বাঁকুড়া মানে একটা মাটির টান থাকবে, তো সেই ক্ষেত্রে ডায়লগ ডেলিভারি বা ওই টোনটার মধ্যে কোনো সমস্যা হতো প্রথম? নিশ্চয়ই হতো। আমি হিন্দি একদম জানতাম না, এবং হিন্দি জানতাম না বলে হিন্দিটা শিখতে হয়েছে অ আ করে। প্রথম আমার প্রথম ছবিতে আমি জানি আমার ডাবিংটা অন্য কাউকে দিয়ে করানো হয়েছিল, তারপরে বিবরে থেকে আমি ডাবিং করেছি। তো এখন বাংলাটা হিন্দিটা দুটোই ব্যালেন্স করে চলতে পারি, বাংলা হিন্দি ইংরেজি। এই তো এটা ইংরেজি ছবি করলাম, বাট ডেফিনেটলি আই অলওয়েজ টুক ট্রেনিং। যখন আমি যদি কোনো বিহারি অ্যাকসেন্টে ছবি করছি বা মারাঠি অ্যাকসেন্টে ছবি করছি, তখন আমি আমার বন্ধু বা আমার সিনিয়র বা জুনিয়রের কাছে আমি অলওয়েজ একটা ট্রেনিং, একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে, যাতে আমার কোনো অনসেট অসুবিধা না হয়। কারণ আমরা বেশিরভাগ ছবি সিং সাউন্ডে করি, যদিও এটাতে ডাবিং করছি। এই যে যারা ভাবে যে আমরা তো মফস্বলে থাকি, আমাদের দ্বারা কিছু হবে না বা সেই জায়গায় পৌঁছতে পারবো না, তাদের কাছে কিন্তু তুমি একটা এক্সাম্পল, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি যখন বাঁকুড়া থেকে বেরিয়েছিলাম তখন আমার বাড়িতে ল্যান্ডলাইনই ফোনই ছিল না, একটা টিভি ছিল। সো আমার মনে হয় কি, যদি ইচ্ছে থাকে, আমার বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না টিল 10th একটা ইলেকট্রিসিটি অফিস থেকে দিয়েছিল, অফিসের একজন ক্লার্ক, যে তুমি নাও, তোমার পড়তে অসুবিধা হচ্ছে। সেই জন্য আমার চোখও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে, মানে চশমা পড়তে হয়েছে। সো আমার মনে হয় ইচ্ছে থাকলে, এখন তো এআই যুগ, ইচ্ছে থাকলে বাঁকুড়া থেকে একজন সায়েন্টিস্ট আছে যে নাসাতে কাজ করে, অনেক কিছু আবিষ্কার করেছেন। মেদিনীপুরের একজন ওখানে ওখানে খুব বড় সায়েন্টিস্ট, হলিউডে থাকেন ওখানে, আমার ওনার নামটা মনে পড়ছে না, ওই এর সুমন, ওনার ইন্টারভিউ ছিল। তো আমার মনে ইচ্ছে থাকলে উপায় হয়। আমাদের তো রাষ্ট্রপতি যেখানের, আমাদের উনি তো একটা গ্রামের লোক ছিলেন, প্রণব বাবু। আমি ওনার কাছে ছবিও দেখাতে গেছিলাম, ওনার কাছে দেখাও হয়েছিল। তো আমার মনে ইচ্ছে থাকলে উপায় হয়। সো কনসেন্ট্রেট, ফোকাস, কারণ এখনকার দিনে যে মোবাইল বা এই অডিওভিজুয়াল যে এআই আমাদের অনেকটা কনসেন্ট্রেশন বা ফোকাসে প্রবলেম ক্রিয়েট করছে, এবং তো ডিটক্সটা হওয়া দরকার, মোবাইল ডিটক্সটা খুবই দরকার।
সো আমার মনে হয় কি বাচ্চাদের বলবো, স্পেশালি বাচ্চাদের বাবা মাকে বলবো যারা টিনেজার, তাদের মোবাইল একটু কম দেবেন, কারণ ওটা ভবিষ্যতে নাহলে কেন ব্রেন সেলগুলোর উপর প্রচন্ড এফেক্ট করছে। এই যে টলিউড আর বলিউড, বন্ধু কোথায় বেশি পেলে, মানে বন্ধু সংখ্যা কোন আমার জায়গায় বন্ধু বেশি? বম্বেতে বেশি, বম্বেতে এই জন্য বেশি আমি তাদের সঙ্গে এনএসডি করেছি, তারপর তার সিনিয়র জুনিয়র, আমার বম্বেতে প্রচুর বন্ধু। এখানে আমার বন্ধু আছে, এখানে চিনি সবাইকেই, বসে আড্ডা কিছু লোকের সঙ্গে হয় যারা হয়তো অ্যাডওয়ার্ল্ডের লোক বা এর সঙ্গে হয়, কিন্তু যেভাবে ওখানে বসে আড্ডা, যেভাবে আমার সঞ্জয় মিস্টার সঙ্গে আমার হৃদ্যতা, বা নওয়াজের সঙ্গে আমার যে বন্ধুত্ব, বা আনন্দ পীরকে যে বন্ধুত্ব, কারণ এত বছর ধরে ওনাদের, বা ইরফান ভাইয়ের সঙ্গে যে মাঝে মাঝে দেখা করতে যেতাম, এখানে অতটা নেই। কারণ আমার মনে হয় কি এখানে শুধু কাজ করতে আসি তো, তবে বন্ধুত্ব আছে এরকম নয়, বাট অতটা মানে আমি এখানে এমন কোনো বন্ধু নেই যে তাকে বলতে পারি তুই অ্যাক্টিংটা এখানটায় খারাপ করিস বা এখানে ভালো, সেটা ওখানে আমি বলতে পারি। বুঝলি, আমরা একসঙ্গে শেখা শুরু করি। তো এখানে কারোর কাছে আমি সিনিয়র, কারোর কাছে জুনিয়র, কারোর কাছে বন্ধু, কিন্তু ওইটা এখানে আমার কারোর সঙ্গে সেরকম ভাবে হয়। অনেকে বলে যে টলিউডে কাজ পাচ্ছি না, অনেক রকম অভিযোগের আঙুল তোলে। তো সেক্ষেত্রে যে কাজ না পাওয়ার মানে প্রডিউসার কি সংখ্যা কম, না ডিরেক্টরের সংখ্যা কম, নাকি ভালো স্ক্রিপ্টের অভাব, মানে কি হয় এখানে? এখানে মার্কেটে ছোট বলে ছবি কম তৈরি হচ্ছে। আগে তো 100 কতগুলো ছবি আগের বছর তৈরি হয়েছে, এবছর তো শুনলাম 50টার মতো নাকি রেজিস্ট্রেশন করা হয়েছে। তো ডিপেন্ডস অন কি, বাট এবছর যেভাবে ছবি তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে আরো অনেক বেশি প্রডিউসার আসছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর সামনে ইলেকশন বলে না, যখন আমি নিউজ দেখছি সেটা মাচ মোর এন্টারটেইনিং দেন দ্য ফিল্মস। আর আমরা সাউথে যেভাবে দেখেছি কি বিভিন্ন ধরনের ছবি তৈরি, সাউথে ফ্লপ প্রচুর হয়, বাট ডিরেক্টলি রিলেট করতে পারে এমন ভাবে ওরা ছবিটার সাবজেক্টটা চুজ করে। বাট এখানে সেরকম ভাবে পলিটিক্যাল ছবি তৈরি হয় না, বাট ওটিটিতে তৈরি হয়। পলিটিক্সটা কোন জায়গায় বেশি এই কাজের জগতে, মানে মুম্বাইতে না এখানে? মুম্বাইতে এর সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি ইনভলভ নয়। এই যতগুলো আমাদের আছে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন, সেখানে কোনো সবাই মিলেঝুলে কাজ হয় না, সেখানে কোনো পলিটিক্যাল পার্টির ওখানে হস্তক্ষেপ কোনোদিনই ছিল না। বা কাজ করতে গিয়ে বলে না অনেকে যে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বা পলিটিক্যাল শিকার হলাম না, ওখানে নেপোটিজম সব জায়গাতে আছে, ওখানেও নেপোটিজম খুব বড় ভালোভাবে আছে, বাট ওখানে কোনো পলিটিক্স মানে আমার তো 25 কি 27 বছর হয়ে গেল, তো ওখানে কোনো ইউনিয়নে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে মানে কোনো ডাইরেক্ট কোনো হস্তক্ষেপই নেই, মানে নেই। এখানে তো দেখা যায় যে শাসক দলের অনেকেই আবার পরিচালক, অভিনেতা, কাজটা কম বলে ওখানে তো তুমি দুটো লোক নিয়ে শুট করতে পারো। আমার যদি আজকে দুটো লোক দরকার, যেমন আমরা যিনি শুট করছেন আমরা দুজন, আমাদের যদি একটা ফিল্মের পার্ট হতো, আজকে আমাদের তো কোনো কিছু দরকার ছিল না, তো এরকম ভাবে আমরা শুট করতে পারি। ওই প্রসেসটা ওখানে নেই, যেটা এখানে এক্সিস্ট করে। আর আমার মনে হয় এটা ধীরে ধীরে এখানেও চেঞ্জ হয়েছে একটা সময় ধরে। ইলেকশন এলে দেখা যায় তারকা খচিত একটা প্রার্থী, তাদের প্রচারে তারা চলে যাচ্ছে শুটিং ছেড়ে। হ্যাঁ, তারকা খচিত ওখানেও আছে, তামিলেও আছে, পুরো সাউথে আছে। কিন্তু এই যে ইউনিয়নের মধ্যে রাজনীতির হস্তক্ষেপ, যেটা সিকিমের সময় ছিল বা যেটা এখন আছে, জানি না কালকে বিজেপি যদি আসে বা যখন আসবে, কোনো পরিবর্তন তো হবেই কখনো কখনো। তো ওদের ওই রকম কোনো হস্তক্ষেপ নেই। মানে পরিবর্তন কি চাইছো? আমার ভেতর থেকে, আমি তো থাকি না, আমার তো আধার কার্ড ভোটার কার্ড সব তো বম্বে, তা আমি কি বলবো। তাও এখানে কিছুদিন তো থাকতে হচ্ছে, কাজের সময় তো এখানে এসে থাকতে হবে। তো আমার মনে হয় কি এই ইলেকশনের জন্য বোধহয় বেশি ইয়েটা হচ্ছে। তবে ইলেকশনে দেখো, আমি একটা কথা বলবো, যে পার্টিরই হোক, এই সাধারণ মানুষ আমার মনে হয় না কি যেখানে যে কোনো স্টেটে ইন্ডিয়াতে ডেমোক্রেসির নামে একটু মানে ডেমোক্রেটিক্যালি, যেটা আম্বেদকর বলেছিল, আম্বেদকর সাহেব বলেছিলেন কি কত সত্যি কি ওই 100% যে ভোট করে তার 100% ভোট ওই ইয়েরা দেন, মানে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। কিছু জাল ভোট আছে, তো এখন তো এসআইআর অনেক কিছু হচ্ছে এই জাল ভোট, ভুয়ো ভোট আটকানোর জন্য। কতটা কি হবে ওটাই এখন দেখার। আর টলিউডে কিন্তু এখন ভালো ভালো মুভি হচ্ছে যেগুলোর সেন্ট্রাল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, প্রস্থেটিক মেকআপ, একটা ক্যারেক্টার ফুটে হচ্ছে। এটা ধূমকেতুতে হয়েছে, আবার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এখন সবটাই মেকআপ ওরিয়েন্টেড। মানে এতদিন একটা দক্ষ অভিনয়ের জায়গা ছিল, যে এখন মেকআপও কিন্তু একটা মানে ভাইটাল পার্ট হয়ে গেছে। সেই দিক থেকে কি বলবে? এই ভিএফএক্স হয়ে গেছে না, তো সবাই একবার বুড়ো হতে চাইছে, কারণ দেখছে কি বুড়ো হলে ছবি হিট হয়ে যায়। বহুরূপে সোমদাকেও বুড়ো লাগছে, দেবকেও বুড়ো লাগছে। একটা ধারা চলতে থাকে, যখন যেটা চলে। এই স্ত্রী হিট হওয়ার পর তো প্রচুর হিন্দি সিনেমাতে তৈরি হচ্ছে ভূতের ছবি, কমেডি ছবি। এখানেও সেটাই, যে দাড়ি লাগাচ্ছে সেই ছবি হিট, তো এটা চলতে থাকে। বেদের মেয়ে জ্যোৎস্না হিট হওয়ার পর এরকম ছবি তৈরি হয়েছিল। একটা সময় সাউথের ধারা চলতো, তো অডিয়েন্সেরও একটা জিনিস পছন্দ হয়, যেমন কোনো রেস্টুরেন্ট যখন চলে তখন ওই রেস্টুরেন্টে খুব ভিড় হয়, আবার একটা অন্য জায়গায় রেস্টুরেন্ট চলে। একটা সময় তুমি মনে থাকবে যে মোগলাই পরোটা খুব ফেমাস ছিল, এখন অতটা মোগলাই পরোটা ফেমাস নয়। তো এগুলো তো সময়ের সঙ্গে পরিবর্তন হয়।
মাঝে পিৎজাও খুব খেতো বাচ্চারা, এখন পিৎজাটা অত আর খায় না। মানে নতুনটা এসে গেলে পুরোনো অপশনটা। হ্যাঁ, ওই চেঞ্জটা তো হবেই, একটা ধারা থাকে, ইঁদুর দৌড় থাকেই। এইটা হচ্ছে জুয়া, এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ না, এটা ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করছে। তো সেখানে কি হয় কি, চলো এ আছে বলে নেই, বা এই আমার মেকআপ ম্যান বলে আমার ছবি হিট হয়ে যেত, ওই মেকআপ ম্যানকে ওরা কন্টিনিউ করে, তো এরকম একটা থাকে লোকেদের মনে। দুর্গাপূজায় কোথায় থাকছো? মুম্বাইতে না কলকাতায়? আমি জানি না, হয়তো বেনারসে থাকবো, যে একটা পসিবিলিটিস আছে। ডেটটা নিয়েছে কিন্তু এখনো টাকাটা পাইনি। ওটা একটা প্যাচ ওয়ার্ক হলে তাহলে আমি হয়তো 2 দিন এখানে, বাকি 4 দিন ওখানে, সেটা ডিপেন্ড করছে। কারণ পুজোর এখানে সেপ্টেম্বর। তবে আমি, হ্যাঁ, পুজোর আগে আমাকে আসতে হবে, আমার একটা কাজ রয়েছে, শুটিংটা রয়ে গেছে 2 দিন। মানে কলকাতার পুজো আর মুম্বাইয়ের পুজো মানে কোনটা বেশি ভালো লাগে? মুম্বাই তো পুজো তো আর বুঝতে পারি না, মুম্বাই দুর্গাপুজো বোঝা যায় না, একটা ফ্লেভারটা কলকাতায়। একটা, হ্যাঁ, একটা মালাডে হয়, মাঝে মাঝে যায় পুজোগুলো, ওখানে বোঝা যায় না যে গিয়ে একটা ফুচকা টুচকা খেলাম, বাট এখানে পুজোটা বলে বোঝা যায়। এখানে পুজোতে অনেক কিছু মানে ক্রিয়েটিভ কাজ আমরা দেখতে পাই। বম্বে পুজো ইজ নট লাইক পুজো। থিম পুজো নাকি সাবেকি পুজো? ওখানে তো থিম হলেও আমি বম্বে পুজো পছন্দ করি, কিন্তু পুজোতে তো তোমার কোন আচ্ছা, আমার এখন মাকে কোন রূপে দেখতে ভালো লাগে? মাকে দেখতে তো স্বাভাবিকভাবেই ছোট থেকে দেখে আসছি বলে দেখতে ভালো, বাট আমার মনে থিম পুজোগুলো অনেক বেশি টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে সমাজে, অনেক শিল্পীও জড়িত থাকছে, তাদের একটা উপার্জন। শিল্পী, তারপরে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা টাকা রোজগার করতে হচ্ছে। আমরা বিভিন্ন শিল্প তো দেখতেই ভালো লাগে, আমিও শিল্পী, এবং টাকাটা বিভিন্ন স্তরে আসা যাওয়া করছে, দ্যাটস এ গুড থিং। রামগোপাল বর্মা বলে কি, ছবি ফ্লপ হলে না খুব ভালো, ছবি মানে এটা ছবি ফ্লপ হওয়া উচিত নয়, একটা মোটা টাকা সমস্ত জায়গায় চলে গেল, এবারে হিট হলে সমস্ত টাকা আবার প্রডিউসার কাছে ফেরত চলে। তো সামটাইমস মানে গ্লাসটা অর্ধেক খালি অর্ধেক ভর্তি, আবার কেউ বলে পুরোটাই ভর্তি। তো সেটা কোন দিক, কিভাবে আমরা কোন পার্সপেক্টিভে দেখছি। পুজোয় রক্তবীজ 2 আসছে, এরপর আর কি আছে সামনের প্রজেক্ট? রক্তবীজ 2 পুজোয় আমার বোধহয় প্রথম ছবি রক্তবীজ 2, সেই জন্য আমি এক্সাইটেড। পুজোতে কোনোদিন আমার ছবি রিলিজ হয়, যদিও আই এম নট দ্য মেন প্রোটাগনিস্ট। এরপরে আমার রিলিজ হবে বিবি পায়রা অথবা ভীষণ। বিবি পায়রাতে পাওলি আছে, স্বস্তিকা আছে, একেন বাবু, একেন বাবু আছেন, ওকে একেন বাবু, অনির্বাণ, সরি ওনার নাম আছে একেন বাবুই, হ্যাঁ, অনির্বাণ আছে। আর তারপর বিশ্বনাথে আমি আছি, লোকনাথ আছে, আর পায়েল সরকার আছে। পায়েল সরকার বিবি পায়রা একটা গান ছিল, এখন সেটাই সিনেমার নাম হয়ে গেছে, বাট নামটা দিয়েছে, কি হবে তারপর তো সেটা দেখতে পাবো রিলিজ হলে। একদম আলাদা, ইটস এ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফিল্ম ফর মি, কারণ আমার গেটআপটা একদম আলাদা, বাট নট বুড়ো। এখন এর বেশি বলতে পারবো না। আর বাংলা সিনেমার দর্শকদের জন্য কি বলবে? বাংলা সিনেমার দর্শকদের বলবো, অনেক অনেক অভিনন্দন জানাবো, আপনারা এসে ছবি দেখছেন। হ্যাঁ, হিন্দি ছবির থেকে বাংলা ছবি বেশি বিজনেস করছে রেশিও হিসেবে, আমরা যদি দেখি গত 1 বছরের হিসেবটা, তো সেই হিসেবে অনেক অনেক অভিনন্দন জানাবো। এবং আমি নিজে যে পার্ট অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি চেষ্টা করবো ভালো ভালো ছবি বানাতে, মানে বানানোর ওই টিমের পার্ট। একদমই, অনেক অনেক ধন্যবাদ। আজ স্ট্রেট টকে সোজা কথা হলো, সোজাভাবে সুব্রতদার সঙ্গে ছিলাম আমরা পাটুলির ইউহানে। সত্যি বাংলা সিনেমাও দেখুন, আপনারা হিন্দি সিনেমাও দেখুন, সুব্রতদার রক্তবীজ 2 আসছে, সেটাও দেখুন, আর আপনাদের ফিডব্যাক জানান। আবার অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে কথা হবে স্ট্রেট টক নিয়ে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।